ছেলে ডাক্তার হিসেবে ৩ বছর আগে ৪ মাসের সংসার ফেলে আসা স্বামীকে দেখে বড়সড় ধাক্কা খেল নওমী। দ্রুত হাতে ফাইল ঘেঁটে ডাক্তারের নাম চেক করল সে। ডক্টর আজলান আওজাদ। সে মস্তিষ্কে চাপ প্রয়োগ করে স্বামীর নাম মনে করার চেষ্টা করল। শুধু মনে আসছে আহিল। ডক্টর দেখাতে আসার আগে নাম দেখলেও মাথায় আসেনি এই ডক্টর ওই ডক্টর হতে পারে। আপনি কি এভাবেই দাঁড়িয়ে থাকার জন্য এসেছেন? তাহলে একটু সাইড হয়ে দাঁড়ান, আমার আরও রোগী আছে। ডাক্তারের আওয়াজে নওমী ভাবনার জগৎ থেকে বেরিয়ে ধীর পায়ে এগিয়ে গেল। ডেস্ক স্ট্যান্ডার্ডে নামটা দেখল, ডক্টর আজলান আওজাদ আহিল। ঠিকই চিনেছে তাকে হলে। কোলে থাকা ছেলেকে আরও জোরে বুকে চেপে নিল, যেন কেউ কেড়ে নিয়ে যাবে। বসুন। নওমী বসলে ডক্টর তাদের দিকে ভ্রু কুঁচকে তাকালো। নওমী মাথা নিচু করে থাকলেও বুঝতে পারল আহিলের চাউনি। নওমীর বুক ধক করে উঠল। চিনে যাবে না তো? ডক্টর আজলান ভালো করে পর্যবেক্ষণ করে মনে হলো সামনে বসে থাকা নারী ভীষণ রকমের টেন্সড। সে সময় দিয়ে নরম সুরে জিজ্ঞাসা করল, কী সমস্যা? আজলানের গলায় এমন নরম সুর কত বছর পর শুনল নওমী। অবশ্য সবার সাথে এভাবেই কথা বলতো, শুধু নওমী ছাড়া। নওমীর কথার তাল হারিয়ে বলল, হ্যাঁ সমস্যা। নিচু স্বরটা ভীষণ চেনা লাগলো আহিলের কাছে, কিন্তু বুঝতে পারল না কার কণ্ঠ। জি, আপনি চেম্বারে এসেছেন নিশ্চয়ই, কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই। তাহলে আমার চেম্বারে? আমার না, মানে ওর খুব জ্বর, কিছুতেই কমছে না। কোলে থাকা ছেলেকে দেখিয়ে বলল, কিন্তু আহিলের সামনে নিজের ছেলে বলে সম্বোধন করল না। আহিল প্রেসক্রিপশন প্যাডে লিখতে লিখতে জিজ্ঞেস করল, নাম কি? নওমী চুপ করে আছে। কিছু হলো? দেখুন, সময় নষ্ট করবেন না আমার, রোগী সিরিয়াল আছে অনেক। আদনান। আজ বলতে বলে থেমে গেল। আদনান? শুধু আদনান লিখুন। ওকে। বাবার নাম? নেই। আহিল এবার মাথা তুলে ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটার বয়স অনেক কম মনে হচ্ছে। এই বয়সী? নেই মানে? নেই মানে নেই। চিকিৎসা করতে কি এত কিছু লাগে? আচ্ছা তাহলে মায়ের নাম বলুন। গার্ডিয়ান তো লাগবে। নূর। পুরো নাম বলুন। আপনার ছেলে কিংবা আপনাদের কি একটাই নাম? পুরো নাম কেন লাগবে? নাম হলেই তো হলো। কারণ এই আচরণটা কি অস্বাভাবিক না? নওমী চুপ করে গেল। ঠিক তো, নার্ভাসনেসে অস্বাভাবিক আচরণ করে ফেলেছে সে। নওমীকে চুপ থাকতে দেখে আহিল আর কথা বাড়ালো না, ওকে বেডে শুইয়ে দিল। আহিলের কথায় নওমী চোখ তুলে তাকালো। নিকাবের আড়ালের নীল চোখ জোড়া দেখে আহিলের বুকটা কেমন যেন করে উঠল। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, প্লিজ একটু দ্রুত করুন। কি করব? আদনানকে বেডে দিন, আমি চেক আপ করব। নওমী এটা শুনে কেমন যেন করে ছেলেকে চেপে ধরল, যেন সে দিবে না। আহিলের চাহনি দেখে সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ছেলেকে বেডে শুইয়ে দিয়ে হাত শক্ত করে ধরে রাখল। আহিলের চোখ এড়ালো না সেটা। এই মহিলা কি চাইছে সেটা বুঝতে চাইছে সে। হাতটা ছাড়ুন। নওমী চমকে উঠে জিজ্ঞেস করল, হ্যাঁ? আহিল এবার নওমীর দিকে পূর্ণ দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল, বললাম যে ওর হাতটা ছাড়ুন। আমার চেক আপ করতে সমস্যা হচ্ছে। আপনি তো হাতে চেক আপ করছেন না, তাহলে সমস্যা কেন হবে? রক্ত নিশ্চয়ই পুরো শরীরে চলাচল করে। হাত নড়চড় হচ্ছে, যেটা আমাকে ডিস্টার্ব করছে। নওমী তখনও হাত ছাড়ছে না দেখে আহিল নওমীর দিকে তাকিয়ে দেখল। প্রথম থেকেই দেখে মনে হচ্ছে ছেলেকে নিয়ে খুব চিন্তায় আছে কেন যেন। সে নরম গলায় বলল, দেখুন, আপনার ছেলের কোনো ক্ষতি আমি করব না। প্লিজ নিশ্চিত থাকুন, কোঅপারেট করুন। আহিলের নরম স্বর শুনে নওমী হাত ছেড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, মা এখানেই আছি আব্বু। তোমাকে কারো কাছে যেতে দিব না, কেউই নিবে না তোমায়। চেক আপ হলেই আবার নিয়ে যাব বাসায়। আহিল ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। উনি এমন সব কথা বলছে কেন? ওনার ছেলেকে এখানে কার কাছে যেতে দিবে? কি অদ্ভুত। নওমী কিছুটা সরতেই সে চেক আপ করতে থাকলো। মা মা, বাবা বাবা। আদনানের এমন কথায় নওমীর কলিজায় পানি শুকিয়ে গেল।
ছেলে বাবার ছবি দেখেছে কয়েকবার, একটু হলেও চেনা স্বাভাবিক, কিন্তু এভাবে আহিলের সামনে পড়তে হবে সেটা ভাবতে পারেনি। এখন যদি ও বুঝে যায়। সে হাসার চেষ্টা করে এগিয়ে বলল, বাবা নেই আব্বু, উনি উনি তোমার বাবা নয়। এই কথাটা বলতেও নমির বুক ফেটে যাচ্ছে, গলায় কথা আটকে যাচ্ছে। বাবার সামনে ছেলেকে তার বাবা নয় বলে অস্বীকার করা কি সহজ? বাবা আদনান পুরোপুরি কথা বলতে পারে না, একটু আধটু যা উচ্চারণ পারে, আর বাবা মা এটুকুই। নমি অবশ্য দাদা দাদু শিখানোর চেষ্টা করেছে, তবে নানা নানু শিখিয়ায়নি। যে নেই সেটা শিখিয়ে কি হবে? নানা আছে তবে নেই। কি অদ্ভুত কথা! হা হা। সে বোধহয় আমাকে তার বাবা ভাবছে। বাবাকে খুব ভালোবাসত বোধহয়। বাসে? হুঁ। নিশি আনমনে উত্তর দিতে থতমত খেয়ে যায়। প্রসঙ্গ পাল্টাতে বলে, সরি, আমি বলে দিচ্ছি ও আর ডিস্টার্ব করবে না, আপনি চেক আপ করুন। নমি ছেলেকে আদর করে বুঝিয়ে বলল। আশ্চর্যজনকভাবে বাচ্চা ছেলেটা মেনেও নিল, আর টু শব্দ করল না। আহিলও আর মাথা ঘামালো না। সে খুব মনোযোগের সাথে ছেলেটাকে পর্যবেক্ষণ করল। আদনানের বুকে স্টেথোস্কোপ রাখতেই আজলান খিলখিল করে হেসে উঠল। ছেলেটা খুব আদরে লাগছে, তার মন চাইছে একটু আদর করি, কিন্তু তার ব্যক্তিত্বের সাথে এটা যায় না। একজন অচেনা পেশেন্টকে এভাবে আদর করা যায় নাকি? তবু আদনানের চুলের বিলি কেটে আজলান অবাক হয়ে ভাবল, বাচ্চাদের প্রতি তার কোনো কালেই এমন টান ছিল না, কিন্তু এই ছেলেটার জন্য তার হাত কেন বারবার কপালে চলে যাচ্ছে। সে সম্পূর্ণ চেক আপ শেষ করে নিজের ডেস্কে গিয়ে বসল। নমি আদনানকে নিয়ে এসে চেয়ারে বসল। কলমটা হাতে নিয়ে প্রেসক্রিপশন লিখতে লিখতে গম্ভীর গলায় বলল, জ্বরটা বেশ কয়েকদিন ধরে আছে বলছেন। লাংসের কন্ডিশন খুব একটা ভালো ঠেকছে না। আমি কিছু পরীক্ষা আর একটা এক্স-রে দিচ্ছি, রিপোর্টগুলো আগামীকাল বিকেলের মধ্যে নিয়ে আসবেন। প্রেসক্রিপশন এগিয়ে দিলে নমি কাঁপা কাঁপা হাতে সেটা নিল। আজলান সেটা লক্ষ্য করল, কিন্তু কিছু বলল না। রিপোর্ট ছাড়া কোনো কড়া ডোজের ওষুধ দিব না। একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না। ডাক্তার হিসেবে অনেক সময় আমাদের অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হয়। নমির বুক ধক করে উঠল। নিজেকে সামলে বলল, জি বলুন। আপনার ছেলের নাম কি বললেন যেন? আদনান। আর কিছু নেই? বললাম তো নেই। বাবা নেই বলেছেন, অথচ বাচ্চার সারনেম বা বংশের নামটাও কি রাখা হয়নি? নাকি বাবার পরিচয়টা আপনি নিজেই মুছে দিতে চাইছেন? নওমি চকিতে তাকালো। কি বলতে চাইছে উনি? সে রাগ দেখিয়ে বলল, আশ্চর্য, কি বলতে চাইছেন আপনি? আপনাদের কাজ তো পেশেন্ট দেখা, বাবার নাম ছাড়া কি আপনারা চিকিৎসা দেন না? না, তা নয়। আমি বলতে চাইছি, বাচ্চাটা কি আসলেই আপনার? মানে আপনি কি ওর জন্মদাত্রী মা? নমি যেন আকাশ থেকে পড়ল, স্তম্ভিত হয়ে চেয়ে রইল আজলানের দিকে। আজলান থামল না, তার ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল, যা নওমির কলিজা কাঁপিয়ে দিল। আজলান আবার বলল, আপনার আচরণ বড্ড বেশি অস্বাভাবিক। যেভাবে ওকে লোকানোর চেষ্টা করছেন, বাবার নাম বলতে গিয়ে তোতলাচ্ছেন, মনে হচ্ছে কোনো অপরাধ বোধ আপনাকে কুরে কুরে খাচ্ছে। আজকাল তো বাচ্চা চুরি বা পাচারের ঘটনা অহরহ ঘটছে। আমি কিভাবে নিশ্চিত হতে পারি যে আপনি ওকে হাসপাতাল থেকে তুলে আনেননি? আজলানের এই কুৎসিত অভিযোগে নমির কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হতে লাগলো। সে সন্তানকে সে 3 বছর ধরে তিল তিল করে নিজের সবটুকু দিয়ে বড় করেছে, তাকে নিয়ে এমন কথা! নমি ইচ্ছা করল চিৎকার করতে, বলতে, আহিলও আপনারই রক্ত, নিজের সন্তানকে নিয়ে এমন কুৎসিত কথা বলতে বুক কাঁপল না আপনার? কিন্তু সে নিজেকে সামলে নিল। আদনানকে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ডক্টর আজলান আউজাদ, একটা বাচ্চার মা ছাড়া আর কারোই তার প্রতি এত মমতা থাকে না। আর আপনি ডাক্তার হয়ে এতটুকু তফাৎ বুঝলেন না? ও আমার ছেলে, আমার কলিজার টুকরো। চুরি করা বাচ্চা হলে
নিশ্চয় টাকা খরচ করে ডাক্তার দেখাতে আনতাম না। তাছাড়া আপনাকে আমি এই বিষয়ে কিছু বলার অধিকার দিইনি। আপনার দরকার ফি, সেটা আপনার ডেস্কে রাখলাম। নমি পার্স থেকে ভিজিটিং ফির টাকাটা বের করে সজোরে ডেস্কের উপর রাখল। টাকার নোটগুলো ডেস্কে রাখার শব্দটা যেন আজলানের আত্মসম্মানে গিয়ে আঘাত করল। আজলান বসা থেকে ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। তার ফর্সা মুখ রাগে রিরি করে উঠেছে। কর্কশ কণ্ঠে বলে উঠল, টাকার গরম দেখাচ্ছেন মিসেস নূর? আপনি ডক্টর আজলান আউজাদকে চেনেন না। আমার এখানে ফি এর চেয়ে পেশেন্টের সিকিউরিটি আর লিগ্যালিটি অনেক বেশি ম্যাটার করে। টাকার গরম দেখাচ্ছি না, আর না তো কখনো পারবো। কোথায় আপনি, কোথায় আমি? কিন্তু আমার আর আমার সন্তানকে নিয়ে বাজে কথা বললে সেটার প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার আছে। নমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। আজলানের রাগ মিশ্রিত চাহনিকে উপেক্ষা করে আদনানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে সে হনহন করে চেম্বারের দরজা খুলে বেরিয়ে গেল। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে আজলান রাগে ফুঁসতে লাগলো। একজন সাধারণ পেশেন্টের এত বড় সাহস যে তার মুখের উপর এভাবে কথা বলে চলে যায়, আর ওই টাকা ছুঁড়ে মারে। আচমকাই তার চোখে গেল ইন্টারকম ফোনের দিকে। সে রিসিভারটা তুলে গম্ভীর গলায় অ্যাসিস্ট্যান্টকে বলল, শোনো, একটু আগে যে নিকাব পরা মহিলা আমার চেম্বার থেকে বের হলো, পেশেন্টের নাম আদনান। সিরিয়াল দেওয়ার সময় ওনার যে ফোন নাম্বার আর ডিটেলস এন্ট্রি করা হয়েছে, সেই স্লিপের কপিটা এখনই আমার কেবিনে নিয়ে এসো। আই নিড দ্যাট। হাসপাতাল থেকে বের হয়ে নওমি হাঁটছে। আজলানের তীক্ষ্ণ বাক্যগুলো তার কানে বাজছে। চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু নওমি জোর করে তা চেপে রাখল। এখন ভেঙে পড়লে চলবে না। এত কিছু সহ করে যদি এখন ভেঙে পড়ে তাহলে তো হবে না। মা ফোন আছে। ছেলের কথায় ধ্যান ভাঙল নওমি। কি বলেছে বুঝতে পেরে ব্যাগের দিকে তাকালো। প্রাইভেট হচ্ছে, এতক্ষণ বুঝতেই পারেনি। ফোন বের করতেই পরিচিত এক নম্বর। সে রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ভেসে এলো এক পরিচিত মেয়ের কণ্ঠস্বর। এই মেয়ে, তুই নাকি ডাক্তারের কাছে গিয়েছিস? কি হয়েছে আদনানের? আমায় কিছু জানাসনি কেন? নমি হেসে বলল, তেমন কিছু না তুহি আপু, ওর তো ঠান্ডা জ্বর লেগেই থাকে, জানো তো তুমি। আমাকে জানালি না তাই বলে? তোকে কতবার বলেছি আদনানের কোনো সমস্যা হলে সবার আগে আমাকে বলবি। তুই আমাকে ওর মা মা ভাবলেও আমি ওকে আমার ছেলের মতোই দেখি। ওপাশ থেকে তুহির একটু অভিমানী স্বর শুনে হাসল নওমি। আপু, সকাল থেকে একটু বেশি লাগছে তাই হুট করে এলাম বলে জানানো হয়নি। আর এসব কি কথা? তুমি কোথায়? হাসপাতালে এসেছো? হ্যাঁ, এসেই তো খবর পেলাম তুই আসার। তুই গেটের কাছেই দাঁড়া, আমি আসছি। ফোনটা রেখে নওমি একটা দীর্ঘশ্বাস ফেলল। এই শহরে তুহিই একমাত্র মানুষ যে তার অতীতের সবটুকু জানে। 4 মাসের সেই অভিশপ্ত সংসার ছেড়ে আসার পর যখন নওমির বাবার বাড়ির সবাই চরিত্রহীন বলে দাগিয়ে দিয়েছিল, তখন এই তুহিই তাকে শক্ত হাতে সাহায্য করেছিল। কয়েক মিনিটের মধ্যেই তুহি হনহন করে হেঁটে মেইন গেটের সামনে চলে এলো। তুহি এই হাসপাতালের ল্যাবেই টেকনিশিয়ান হিসেবে কাজ করে। সে ওদের দেখে দ্রুত এসে দাঁড়ালো। আদনানকে নিজের কোলে নিয়ে বলল, জ্বর কি বেশি? নওমি হ্যাঁ সূচক মাথা নাড়ল শুধু। নওমির অস্বাভাবিক শান্ত আচরণ ওর চোখে পড়লেও কিছু বলল না। আদনানের গলা কপালে হাত ছুঁয়ে বলল, গা তো গরম, প্রচণ্ড গরম। আমাকে তো জানাসনি কখন থেকে এমন জ্বর। একা একা কিভাবে সামলেছিস? তোমাকে বলেছিলাম যে সেদিন থেকে এসেছে। ভেবেছিলাম কমে যাবে, তাই তোমায় আর জানাইনি। তুহি একবার কোণার চোখে তাকিয়ে বলল, কোন ডক্টর দেখালি? কি ওষুধ দিয়েছে? কোনো ওষুধ দেয়নি, কিন্তু ব্লাড টেস্ট আর এক্স-রে দিয়েছেন। বললেন রিপোর্ট ছাড়া কড়া ডোজের কোনো ওষুধ দেওয়া যাবে না। আগামীকাল বিকেলে রিপোর্ট নিয়ে যেতে বলেছেন। দেখি প্রেসক্রিপশনটা।
নমি কাপা হাতে ব্যাগ থেকে প্রেসক্রিপশনটা বের করে তুহির দিকে বাড়িয়ে দিল। তুহি যখন প্রেসক্রিপশনের ওপরে নামটা দেখল, ডক্টর আজলান আউজাদ, তুই হেসে বলল, আরে তুই তো ডক্টর আজলানকে দেখিয়েছিস। উনি পিডিয়াট্রিক্সে এই হসপিটালের বেস্ট ডক্টর। ভালো হয়েছে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলি। নমি একটা ঢোক গিলল। তুহি ওর ব্যাপারে সবটা জানলো। কখনোই আজলানের ব্যাপারে কিছুই জানায়নি। সে জানাতে চায়নি। সে ভুলে যেতে চেয়েছিল এই লোকের সাথে তার কোনো সম্পর্ক ছিল। তুহি জানে না সেই লোক যাকে তুহি নিজেও প্রচণ্ড ঘৃণা করে, কিন্তু অজান্তেই তার প্রশংসায় পঞ্চমুখ। ওর ভাবনার মধ্যেই তুহি বলল, শোন, টেস্টগুলো তা আমাদের ল্যাব থেকেই করাতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিকেলের মধ্যে সব টেস্ট করিয়ে দিচ্ছি। আর রিপোর্টের কপিটাও আমি কালেক্ট করে নেব। তোকে কাল আর কষ্ট করে বাচ্চাদের এই জ্বরের মধ্যে হসপিটালে আসতে হবে না। আমি ওনার চেম্বারে রিপোর্ট দেখিয়ে ওষুধ লিখে নিয়ে তোর বাসায় চলে যাব। তুহির এই অতি আন্তরিক প্রস্তাব শুনে নমি হাসল। এই মেয়েটা ওর রক্তের কেউ না হলেও খুব বেশি আপন। এই দুনিয়ায় বোধহয় তুহি ছাড়া কেউ ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসেনি। সে হেসে বলল, তোমার আশা লাগবে না আপু, তুমি আমাকে রিপোর্ট কালেক্ট করে দিও, আমি নিয়ে নেব। কোনো দরকার নেই এই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে টানাটানি করার। আর তোর স্কুল আছে না, আজ ছুটি নিয়েছিস নিশ্চয়ই। হুঁ, আমি এনে দেব। তোর বাসায় যেতে বললে সরাসরি না করবি, যাব না, গেট থেকে দিয়ে আসবো। তাও না হলে যা, তোর স্কুলে দিয়ে আসবো নে। তুহির এমন কথায় আবার হাসল নমি। এই মেয়েটা ওর চেয়ে বয়সে বড় হলো, মনটা বাচ্চাদের মতো। কথায় কথায় অভিমান আর আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় আমি রাগ করেছি। সে এগিয়ে এসে তুহির গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, কি বলছো এসব তুমি আপু? তোমাকে আমার বাসায় আসতে বারণ করব? আমি তাহলে এমন করিস কেন কথায় কথায়? নিশ্চয়ই আমি তোর বাসায় যাই, তোর ছেলেকে আদর করি, এটা তোর পছন্দ নয়? নমি ছলছল চক্ষু নিয়ে বলল, যার কেউ নেই তাকে বোধহয় সবাই এমন করে, তাই না আপু? তুমি চমকে নমিকে তাকিয়ে হেসে বলল, এক হাতে ওকে ঝাঁকিয়ে বলল, এই মেয়ে, কাঁদছিস কেন? আমি মজা করছিলাম। তুই জানিস না আমি কেমন? তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাহলে এসব বলো কেন? কে বলেছে কেউ নেই? এই যে আদনান আছে। আর কি লাগবে তোর? নমি আদনানের দিকে তাকিয়ে স্লান হাসল। সত্যিই তো, এই বাচ্চাটাই তো তার কলিজা। ওই তো এখন তার বেঁচে থাকার একমাত্র জ্বালানি। তুই আদনানকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, চল আগে টেস্টগুলো করাই। ল্যাবের বয়দের বলে আমি নিজে স্যাম্পল কালেকশন আর এক্স-রের ব্যবস্থা ঝটপট করে দিচ্ছি। এর মধ্যে ওদের আবার হাসপাতালে ঢুকতে দেখে আদনান তুহির কাঁধ থেকে মাথা তুলে বলল, তুই? আদনান তুহি বলতে পারে না, তার উচ্চারণ হয়ে যায় টুই। তুহি ওর ডাক শুনে ওর গালে টুপ করে চুমু খেয়ে বলল, বল বাপ, তোর টুই শুনছে। আদনান হাসপাতালের দিকে তাকিয়ে বলল, বা বা আ। তুহি নাক মুখ কুঁচকে বলে উঠল, কি সারাক্ষণ বাবা বাবা করিস? হ্যাঁ, তোর মা তোকে আর কিছু শেখাতে পারলো না? এই বাপ ডাকটাই শেখালো, আর তুইও হয়েছিস বাবার পরাণ একদম। বলি, সেই বাপ কি তোকে চিনে? বলে নওমির দিকে তাকালো। নওমি চুপসে যাওয়া মুখে নিয়ে মাথা নিচু করে নিল। তুই আগে বহুবার বারণ করেছে এই বাবা ডাকটা না শিখাতে। নমি মানলে তো? নমির স্বামীর উপর তুহির ভীষণ রাগ। সুযোগ পেলে হাতছাড়া করবে না সে। তুহি ওদের নিয়ে ল্যাবের দিকে চলে গেল। ল্যাবে গিয়ে বসতেই নমির অবচেতন মন ডক্টর আজলান আউজাদকে নিয়ে ভাবতে বাধ্য হয়। মানুষটা একটুও বদলায়নি, আগের মতোই উদ্ধত, আগের মতোই সন্দিহান। 3 বছর আগে বিয়ের 2 মাসের মাথায় আজলানের এই রূপ দেখেছিল, যেটার কারণে আজ নমি আর তার ছেলের জীবন এমন দুর্বিষহ।
এর মধ্যে টেস্টের জন্য আদনানের ছোট হাতটা থেকে যখন সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়া হচ্ছিল, বাচ্চাটা ব্যথায় কোকিয়ে উঠে নমির গলা জড়িয়ে ধরল। নমি চোখ বন্ধ করে ফেলল। বাচ্চার পিঠে হাত হাত বুলাতে বুলাতে শান্ত করার চেষ্টা করলো আদনান। ব্যথা বলে ঠোঁট উল্টে কেঁদে ফেললো আদনান। নমি ওকে কোনো রকম শান্ত করলো। এই তো বাবা, শেষ, আর ব্যথা নেই। টেস্ট স্যাম্পল নেওয়া শেষে তুহি আদনানকে একটা ললিপপ ধরিয়ে দিয়ে বলা শুরু করলো, যা বাসায় ফিরে যা, রিপোর্টের জন্য তোকে হবে আর এই অসুস্থ বাচ্চাকে নিয়ে হসপিটালে আসতে হবে না, রোদে পুড়তে হবে না। আমি কাল বিকেলে ল্যাব থেকে নিজেই রিপোর্টগুলো প্রিন্ট করে ওপরে আদনান স্যারকে দেখিয়ে একেবারে ওষুধ লিখে নিয়ে তোর বাসায় যাব। আচ্ছা, নমির ভয় হচ্ছে তুহি যে সহজ সরল মেয়ে, আহিল যদি ওদের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে ও না গড়গড় করে সব বলে দেয়। আহিলও কম চতুর না। নমি আমতা আমতা করে বলল, আপু শুনো, বল। ডক্টর যদি আদনানের বাবার ব্যাপারে কিছু জানতে চায় তুমি কিন্তু কিছু বলবে না। তুহি ভ্রু কুঁচকে বলল, আদনান স্যার কেন ওর ব্যাপারে জিজ্ঞেস করবে? আসলে আপু হয়েছে কি, উনি বাবার নাম জিজ্ঞেস করেছিল, আমি নেই বলেছি। এই নিয়ে উনি বোধহয় সন্দিহান। আরে বোকা, ডাক্তাররা জাস্ট ফর্মালিটির জন্য ফ্যামিলি হিস্ট্রি জানতে চায়। ওনার তো আর খেয়ে দেয়ে কাজ নেই যে এক পেশেন্টের বাচ্চার বাবার খোঁজে গোয়েন্দাগিরি করবেন। তুহি ওকে আশ্বস্ত করে বাসায় পাঠালো। ডক্টর আজলান আজাদ একজন শান্ত ব্যস্ত চাইল্ড স্পেশালিস্ট। চেম্বার শেষ হতেই তাকে আবার ইনডোর রাউন্ডে যেতে হয়। মাত্র ফিরে আসতে আজলানের অ্যাসিস্ট্যান্ট শুভ এসে ওকে একটা সিরিয়াল স্লিপের কপি এনে দিল। কিন্তু ততক্ষণে আগের সেই ঘটনা তার প্রাত্যহিক পেশাগত ব্যস্ততার নিচে চাপা পড়ে গেল। স্লিপটা দিতেই সে উদাসীন গলায় বলল, রেখে দাও ওখানে। আর পেশেন্ট আছে আজ? না স্যার, আজকের মতো পেশেন্ট দেখা শেষ। শুভর কথা শুনে আজলান আর স্লিপার দিকে তাকালো না। একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে ব্যাকরেস্টে মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করলো। প্রতিদিন শত শত বাচ্চার কান্না, মা বাবাদের উদ্বেগ আর প্রেসক্রিপশনের ভিড়ে তার নিজের জীবনের চ্যাপ্টারগুলো ধুলোবালি জমে এক কোণায় পড়ে আছে। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে মা লেখাটা ভেসে উঠতেই আজলান রিসিভ করে কানে দিল। হ্যাঁ মা, বলো। আহিল, তোর চেম্বার শেষ হয়েছে বাবা। আজ কি বাড়ি ফিরবি নাকি আজ রাতেও হাসপাতালে স্টে করবি? মায়ের গলায় আকুলতা শুনে আজলানের ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা ফুটে উঠল। সে নরম গলায় বলল, না মা, আজ আর নাইট ডিউটি নেই। আমি আধা ঘন্টার মধ্যে বের হচ্ছি, তুমি খেয়ে নাও, আমি এসে একেবারে খাবো। ফোনটা রেখে আজলান উঠে দাঁড়ালো। অ্যাপ্রনটা খুলে হাতে ঝুলিয়ে নিজের গাড়ির চাবিটা হাতে নিল। করিডর দিয়ে হেঁটে গিয়ে লিফটের দিকে যাওয়ার সময় দুপাশে নার্স আর ডিউটি ডাক্তাররা তাকে দেখে মাথা ঝুঁকিয়ে সালাম দিল। আজলানও হালকা মাথা নাড়িয়ে তার প্রত্যুত্তর দিল। এটাই তার প্রত্যাহিক চেনা জীবন। হাসপাতালের এই চেনা গন্ধ, চেনা ব্যস্ততা আর নিয়মের বেড়াজালে সে নিজেকে এমনভাবে বন্দি করে নিয়েছে যে কোনো কিছুই যেন সহজে তাকে স্পর্শ করতে পারে না। সবাই তো ভাবে ডাক্তার হতে গিয়ে বোধহয় কসাই হয়ে গিয়েছে। সেই নিজের গাড়ির ড্রাইভিং সিটে এসে বসল। চারপাশটা হুট করে বড্ড নিঝুম হয়ে গেল। গাড়ির এসি চালু করে সে ক্লান্তিতে স্টিয়ারিংয়ে হুইলে মাথা রাখল। সারাদিনের খাটুনিতে শরীরটা ভীষণ ম্যাচম্যাচ করছে। আর ঠিক তখনই নিজের অজান্তেই তার অবচেতন মনে ভেসে উঠল একজোড়া নীল চোখ। সে চোখ দুটো তীব্র অভিমানে, অপমানে আর একরাশ আতিথ্যে তার দিকে তাকিয়েছিল। আজলানের কপালটা কুঁচকে গেল। সে সোজা হয়ে বসে মাথাটা দুদিকে ঝাঁকালো। নিজের এই অদ্ভুত অস্থিরতায় সে নিজেই বেশ বিরক্ত বোধ করল। কপালে হাত ঘষে বিড়বিড় করল, কি হচ্ছে এসব আমার? ওই চাহনিটা আজ এত চেনা লাগলো কেন? ঠিক এই রকম তীব্র আর চেনা এক জোড়া চোখ। না, কিসের মিল? বলতে বলতে আজলানের চোখের কোণ দুটো রাগে আর তীব্র ক্ষোভে লাল হয়ে উঠল। একটা ক্ষত যা সে কঠোর পরিশ্রমে আর ব্যস্ততার চেপে রেখেছিল
তা যেন আজ এই মুহূর্তের জন্য মাথাচাড়া দিয়ে উঠতে চাইল। সেই স্টিয়ারিং হুইলে সজোরে একটা চাপড় মেরে নিজেকেই ধমকে উঠল। কার কথা ভাবছি আমি? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল নাকি আমার? ওই বেইমান ক্যারেক্টারলেস মেয়েটার কথা ভাবছি। আমি এখনো ভাববো যে অন্য কারোর হাত ধরে আমার সংসার এক রাতে লাথি মেরে ভেঙে চলে গেল? কোনো দিন না, আমি তার কথা ভাববো না। সে জোরে জোরে কয়েকটা শ্বাস নিল, ড্যাশবোর্ড থেকে বোতল নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। সে একজন ডাক্তার, পেশাগত জীবনে এমন কত বিচিত্র পেশেন্ট আসে, সে কেন এত চিন্তা করবে? আজলান জোর করে মন থেকে সেই নীল চোখের চাহনি ঝেড়ে ফেলার চেষ্টা করে। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিল। আজ এ পর্যন্তই বন্ধুরা। আজকে আমরা একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পের নাম হচ্ছে নূরে মোহাব্বত। আপনাদের কেমন লেগেছে গল্পটি শুনে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম।